नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय देवगुरु बृहस्पतिर मृगशिरा नक्षत्रे पदार्पण। এই দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে পদার্পণ করলে কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের ফলাফল কি হবে, তার উপকার অপকার মধ্যম প্রকৃতি ডেভেলপমেন্ট কি হবে, অর্থাৎ এই পুনর্বসু নক্ষত্রের জাতকদের উপর কিরূপ প্রভাব পড়বে এই নিয়ে আজকের আলোচনা। যাই হোক, আপনারা জানেন কর্কট রাশি যে জলরাশি, এর অধিপতি চন্দ্রদেব বা চন্দ্রমা যেটা বলি আমরা। এর প্রতীক হচ্ছে ক্যাঁকড়া। ক্যাঁকড়া খুব ইমোশনাল, এরা কখনো জলে ডুবে যায় আপন খেয়ালে থাকে, কখনো জলে ভাসে নিজের খেয়ালে এরা বিচরণ করে। তাই এই জাতকরা নিজের খেয়ালে থাকতে একটু পছন্দ করে। এরা খুব একটা সাথে পাশে থাকতে ভালোবাসে না, নিজের নিয়ে থাকতে ভালোবাসে। আর এই দুই দিকে দুটো যে দাঁড়াও থাকে দেখেছে কাঁচির মতো, যদি কামড়ে দেয় বাবা জীবন চলিয়ে দেয়। তাই এরা চট করে রাগে না, জলজ প্রাণী তো রাগে না, কিন্তু রেগে গেলে এমন কামড় দেয় জড়িয়ে দেয়। তাই এই জাতকরাও তাই পরের নিয়ে থাকতে ভালোবাসে না, নিজের নিয়ে থাকতে ভালোবাসে, পরের সাথে মাঝে থাকে না। কিন্তু কেউ যদি দিদিকে বিরক্ত করে বা রাগায় তাহলে কিন্তু তাকে সহজে এরা ছাড়েও না। যাই হোক, এই গেল এই জাতকের একটু বৈশিষ্ট্য। এইবার পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু কথা শুনেই বুঝতে পারছেন যা পুনঃ পুনঃ ঘটে। ভগবান রামচন্দ্রের এই নক্ষত্রে জন্ম হয়েছিল। তাই এই নক্ষত্রে বাধা বিপত্তিও জীবনে খুব, বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলতে হয়। তিনি সুপুরুষ, জ্ঞানী, বুদ্ধিমান, তবু জীবনে নানা বাধা যেন তাকে বিব্রত করেছিল। এই নক্ষত্রের জাতকরা দেখবেন এদের হাসিটা খুব সুন্দর হয়। আপনি হাসি দেখেই বুঝতে পারবেন এরা পুনর্বসুর জাতক। এরা হাসিটা খুব মিষ্টি হয়, সবাই হাসিটাকে লক্ষ্য রাখে। এরা মিশুকে হয়, খুব সামাজিকও হয়। এদের চাইল্ডিশ নেচার হয় খুব। এরা দেখবেন বাচ্চা সুলভ মনোভাব, অনেক বড় হয়েও দেখবেন চকলেট খাই বাচ্চাদের মতো, অর্থাৎ শিশু সুলভ মনোভাব এদের খুব থাকে। এই জাতকরা একটু সন্দেহ প্রিয় হয়, অর্থাৎ খুব সহজে সবাইকে বিশ্বাস করতে পারে না, আর কর্ম নিয়ে খুব ভাবে। অর্থাৎ কোনো কর্ম দিয়ে এদের স্যাটিসফ্যাকশন খুব একটা থাকে না। বারবার এরা কর্ম চেঞ্জ করে। এই জাতকরা এই পুনর্বসু নক্ষত্রের সিম্বল হচ্ছে কি জানেন তো? তুন। তুন বোঝেন? ওই যে আগেকার দিনে যুদ্ধ করতো, কাঁধে পিঠের দিকে থাকতো না, তীর ভরা আছে অনেক। ভগবান রামচন্দ্র যখন যুদ্ধ করছে দেখেন পিছনের দিকে তীরের একটা খাপ টাইপের আছে যেখানে তীরগুলো রাখা হয়, অর্থাৎ ধারক। এই তীরগুলোকে রাখা হয় ওখানে, সুতরাং এরা ধারকের কাজও করতে পারে, কাউকে প্রোটেকশন দেওয়া সেইগুলো করতে পারে। এখানে তীর রাখা হয়। তীর মানে কি? লক্ষ্য ভেদ করা, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া। তাই এই জাতকরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবার একটা মানসিকতা এদের থাকে, এবং সেই চেষ্টাও এরা বরাবর চালিয়ে যায়। এই নক্ষত্রের জাতকদের বলা রিপিটেশন। এরা চাল চলন স্বভাব এদের সুন্দর হয়। এই নক্ষত্রের জাতকরা কেমন ফল পাবে? কিসের ফল? ওই যে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গেল, তাহলে মৃগশিরা নক্ষত্রের বৈশিষ্ট্যটা কেমন? এই যে
পুনর্বসু নক্ষত্রের বৈশিষ্ট্য, বৃশ্চিক কর্কট জলরাশি, আবার বৃহস্পতির ক্যারেক্টার, আবার ওই মৃগশিরা নক্ষত্রের ক্যারেক্টার, এই সব মিলিয়েই তো আমরা রেজাল্টগুলো বলি। আপনারা একটু বোঝার চেষ্টা করে দেখুন, এইগুলোকে পাঞ্চ করে আমরা রেজাল্ট তৈরি করি। এটা বোঝার ব্যাপার আছে, একটু আপনারা চেষ্টা করবেন, দেখবেন আস্তে আস্তে আপনারাও বুঝতে পারবেন। কেন পারবেন না? তাহলে মৃগশিরা নক্ষত্র সিম্বল হচ্ছে মৃগের মাথা, অর্থাৎ হরিণের মাথা। হরিণের মাথা খুব সুন্দর না দেখতে, আবার হরিণও দেখতে সুন্দর নয়? তাহলে এই জাতকরা একটু আকর্ষণীয় হয়, একটু দেখতে সুন্দর হয়, এরা একটু ছটফটে চঞ্চল হয়। দেখবেন এক জায়গায় হরিণ থাকে না, সব সময় ধরে বেড়াচ্ছে, এদিকে ওদিকে ছুটিকে ছুটে বেড়ায়, চঞ্চল প্রকৃতি। আবার এরা ভীষণ সন্দেহবাদী। এই বাঘ আক্রমণ করলো, এই কোনো শত্রু তাদেরকে আক্রমণ করলো, এই ভয়ে ভীত তারা থাকে, অর্থাৎ সন্দিগ্ধ। এরা কাউকে চট করে বিশ্বাস করে না। তাহলে এই নেচারগুলো দেখবেন এই মানে নক্ষত্রে যারা প্রভাবিত তাদের মধ্যে এইগুলো থাকবে। সে দেখবেন কাউকে বিশ্বাস করবে না, সে খুঁতখুঁত হবে, সে সন্দেহবাতিক হবে, তার চরিত্রগুলো ওই রকমই হবে। ওই পুনর্বসু নক্ষত্রে জাতকে দেখবেন এদের হাসিটা খুব সুন্দর হবে। এরা বড় হয়েও দেখবেন চকলেট খেতে চাইবে, বাচ্চাদের সঙ্গে খেলতে চাইবে, বাচ্চা নিয়ে থাকতে খুব ভালোবাসে। এগুলো এদের বৈশিষ্ট্য। আসলে এই বৈশিষ্ট্যগুলো এসেছে তো ওই নক্ষত্রের কাছ থেকেই। এইবার বলি বৃহস্পতি সম্বন্ধে। আপনারা জানেন তো দেবগুরু বৃহস্পতি, যিনি অর্থের কারক গ্রহ, যিনি জ্ঞানের কারক গ্রহ, যিনি বিদ্যার কারক গ্রহ, যিনি গুরুদের কারক গ্রহ। সরি, এই বৃহস্পতি এখন খুব ভালো জায়গায় বসে আছে। কি রকম ভালো জায়গায়? না, বৃহস্পতি ঘর হচ্ছে কোনটা? আসল ঘর কোথায়? মীন রাশি। তাহলে মীন রাশিতে বসে আছে কোথায়? শুক্র। আর বৃহস্পতি বসে আছে কার ঘরে? শুক্রের ঘরে। তার মানে কি হলো? বৃহস্পতির ঘরে শুক্র আর শুক্রের ঘরে বৃহস্পতি। যদিও এরা বন্ধু নয়, তথাপিও এখন সুসম্পর্ক। কারণ আমার ঘরে যদি আমার শত্রু থাকে আর শত্রুর ঘরে যদি আমি থাকি, তাহলে আমার ক্ষতি করলে আমি তো তারও ক্ষতি করব। ফলে দুজনেই তো গুরু আফটার অল। ফলে একটা মিলমিশ এদের মধ্যে থাকবে। আবার এই কর্কট রাশির পঞ্চমপতি এবং নবমপতি বৃহস্পতি, তাহলে কোনপতি। আবার এই দিক থেকে শুক্র, শুক্র হচ্ছে কর্কট রাশির পক্ষে চতুর্থ রাশি। যদিও কর্কট রাশির শুভ গ্রহ শুক্র নয় বা মিত্র নয়, তবুও চতুর্থপতিতে বটে। আবার ওইদিকে একাদশপতি। ফলে এই ক্ষেত্র বিনিময়ে কিন্তু বৃহস্পতি এবং শুক্র উভয়ই ভালো ফল দেবে। ফলে কর্কট রাশির নবম ঘর থেকে বৃহস্পতি শুক্রের ভালো ফল পাবে। আবার এইদিকে একাদশে বৃহস্পতি, আমরা কথাই বলি একাদশে বৃহস্পতি মানে সুসময়। তাহলে একাদশে বৃহস্পতি হিসেবে ভালো ফল দেবে, তার গেন হবে, লাভ হবে, এইগুলো হবে। এই সময় ওই মীন রাশিতে আছে শনিদেব, তার তৃতীয় দৃষ্টি পড়ছে সপ্তমে বৃহস্পতির উপরে। আবার বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে। তাহলে এই সময় কর্কট রাশি যাদের বিয়ে আটকিয়েছিল তাদের বিয়ে হবে, বিয়ের যোগ দারুণ ভাবে আছে। ঠিক একই রকম ভাবে বৃশ্চিক রাশি যাদের জাতক তাদেরও বিয়ে হওয়ার যোগ। আমি বৃশ্চিক এক সময় বলতে ভুলে গেছি যে তাদের বিয়ের যোগ চলছে। অর্থাৎ কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি উভয় রাশি বিয়ের যোগ চলছে দারুণ ভাবে। যারা বিয়ে করতে চাইছেন, বিয়ের যোগাযোগ হয়ে আছে, সহজেই দেখবেন বিয়ে হয়ে যাবে। খুব ভালো সময়, বিয়ের খুব ভালো সময় এখন, মোটামুটি 14ই জুন পর্যন্ত। যেমন ভালো সময় বিয়ের পক্ষে কর্কট রাশির, তেমনি ভালো সময় বৃশ্চিক রাশি। এই কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু কার নক্ষত্র?
বৃহস্পতির নক্ষত্র। আর আমি বলছি কি বৃহস্পতির সম্বন্ধেই বলছি, তাহলে নিশ্চিত ভালো ফল পাওয়া যাবে। তাহলে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তারা এই সময় বেশ ভালো ফল পাবেন, অনেক কিছু গেইন করবেন। কর্কট রাশি নিয়ে একটু কষ্টই হয়, কারণ এই ধাইয়া মুক্ত হলো, খুব কষ্ট বেচারা পেয়েছে। এইবার সব কিছু ফেরত পাবেন আস্তে আস্তে, কারণ গ্রহরাজ শনি যেমন নিয়েছেন বিভিন্নভাবে তিনি তা ফিরিয়ে দেবেন। শনি খুব ভালো গ্রহ, তিনি কর্মের কারক গ্রহ, অর্থাৎ কর্মের প্রতি আগ্রহ লাভ হবে। এদের চাকরির সুযোগও যথেষ্ট এই সময় থাকবে, কারণ ষষ্ঠপতি শনি আছে কোথায়? নবমে। যোগ হয়েছে কার সঙ্গে? দ্বিতীয়পতি বৃহস্পতির সঙ্গে। আবার বসে আছে কোথায়? একাদশে। ফলে এই কর্কট রাশির জাতকদের চাকরির সুযোগও যথেষ্ট ভালো। আবার নবমে শুক্র বসে আছে, আবার নবম পতি বৃহস্পতি, ফলে পিতার উন্নতি, পিতার শারীরিক অবস্থা ভালো হবে। আবার এদিকে পঞ্চমপতি বৃশ্চিক, ষষ্ঠপতি কর্কট রাশি, ষষ্ঠপতি বৃহস্পতি। তা ষষ্ঠপতি হিসাবে কি একাদশে বসেছে, ফলে চাকরি তারা পাওয়ার যথেষ্ট ভালো সময়। কারণ ষষ্ঠ থেকে আমরা চাকরি বিচার করি, আবার একাদশ থেকে আয়ের বিচার হয়। তবে এদের দাম্পত্য জীবনে একটু সমস্যার সৃষ্টি হলেও হতে পারে, তাও ভাবি এমনটা নয়, কারণ একাদশ থেকে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে মকর রাশিতে, যেটা কর্কট রাশির সপ্তম স্থান। তাহলে সপ্তমে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলে দাম্পত্য জীবন মোরালেস ভালোই থাকবে। তবে সপ্তম পতি শনি তো, সেও যদিও নবমে বসে আছে, ফলে দাম্পত্য জীবন মোটামুটি ভালোই থাকবে। স্বামীর ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে স্বামীর শরীর ভালো থাকবে। এদের ব্যবসাও ভালো চলবে, যারা ব্যবসা করে তাদের ব্যবসা ভালো চলবে। আবার ষষ্ঠপতি নবমপতি বৃহস্পতি হয়ে একাদশে বসে থাকার জন্য এই সময় অনেকের চাকরিও হবে। আবার যারা চাকরি করেন তাদের চাকরিতে প্রমোশন হবে। আবার নবমে রাহু বসে আছে, শনি বসে আছে, বুধ বসে আছে। এই গ্রহগুলো চেঞ্জ বোঝায়, জানেন তো, পরিবর্তন। তাহলে যারা চাকরি করে তাদের চাকরির পরিবর্তন মানে উন্নতি হবে। আবার যারা চাকরি পায় না তারা বেকার থেকে চাকরিতে যাবে। ফলে কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, এমনকি গোটা কর্কট রাশির পক্ষে বেশ ভালো সময়, তারা ভালো কিছুই পাবেন। আবার একাদশ দাদা দিদি আত্মীয় বর্ণ, এদের সঙ্গেও সুসম্পর্কের সৃষ্টি হবে। যাদের বনিবনা ছিল না, অশান্তি ছিল, মনোমালিন্য ছিল, তাদের মধ্যে আবার ভাব হবে। এইগুলি সবই দেখা যাবে। ফলে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি উভয়েরই মোটামুটি ভালো সময়, এবং দেবগুরু বৃহস্পতি ভালো জায়গায় এখন বসে আছেন। আবার শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় হওয়াতে আরো ভালো হয়েছে। যাই হোক, আমি একটু প্রতিকার সম্বন্ধে বলি। মৃগশিরা মঙ্গলের নক্ষত্র। আবার বৃশ্চিক কর্কট রাশি হিসাবে বৃশ্চিক হচ্ছে পঞ্চম এবং দশম। তাহলে কর্কট রাশি রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল, সেই মঙ্গলের নক্ষত্র আসছে বৃহস্পতি। বুঝতে পারছেন কত ভালো ফল পাবেন। অবশ্যই আপনার রাশিচক্রে মঙ্গল যদি খুবই দুর্বল হয় তাহলে এতটা ভালো ফল পাবেন না, আর যদি সবল হয় আমি যা বললাম সব পাবেন, মিলিয়ে দেখে নেবেন। আবার আপনার দশা কি চলছে, যদি অশুভ গ্রহে দশা চলে তাহলে খুব একটা ভালো পাওয়া যাবে না, আর মোটামুটি শুভ গ্রহে দশা চললে আরো ভালো পাবে। তাহলে এই মঙ্গলের জন্য আপনারা ভজরং বাড়ির একটু উপাসনা করবেন।
হনুমান চালিসা পড়া, মঙ্গলবারে হনুমানের একটু উপাসনা করা, লাড্ডু দান করা, ধূপ ধুনো দেখানো ইত্যাদি যেগুলো আমরা করি। আর বৃহস্পতির জন্য মা তারার একটু উপাসনা করা, তাকে ধূপ ধুনো দেখানো, স্মরণ করা, বাড়িতে থাকলে তাকে একটু ধূপ ধুনো দেখা, বিশেষ করে বৃহস্পতিবারে এইগুলো করবেন, তাতে আপনার অনেক লাভ হবে। গুরুজনদের একটু সম্মান করবেন, কারণ বৃহস্পতি তো গুরুদেব, দেবগুরু বৃহস্পতি মানে দেবতাদের গুরু, ফলে গুরুজনদের একটু সম্মান করবেন। এইগুলো করলেই আপনি অনেক লাভ পাবেন। জ্যোতিষী কাজে যাওয়া মানে পাথর কবচ তাবিজ পড়তে হবে এমনটা মানে নয়, কিন্তু এইগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে করেন তাহলেও আপনি অনেক উপকার পাবেন। একেই বলা হয় অ্যালাইনমেন্ট, যেটা মুনি ঋষিরা দিয়ে গেছিল, যে কারো যদি প্রতিকূল গ্রহ হয় তাহলে সে কি করবে, এইগুলো করবে। তারপরে পাথর কবচ তাবিজ এখন চলছে, বুঝতে পারছেন, আমরাও দিই, তা যে দিই না তা নয়, তবে সেই ক্ষেত্রে খুব দুর্বলতা থাকলে, খুব অশুভতা থাকলে দিতে হয়, আর না হলে সাধারণভাবে আপনারা এগুলো করতে পারেন। যাই হোক, আমি কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রের পদর্পণের কি ফলাফল সেই সম্বন্ধে অল্প কিছু বললাম। পরের দিন আবার অন্য কিছু নিয়ে আসছি। নমস্কার, আজ এই পর্যন্তই।